এটা নিরাসন হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। বন্ধ কিভাবে করবেন? নওশাদ সিদ্দিকীর হাতে বন্ধ করার ক্ষমতা নাই। যদি নওশাদ সিদ্দিকীরা শাসক দলে থাকতো, অর্থাৎ রাজ্য পরিচালনার দায়িত্ব যদি আপনারা আমাদের হাতে দিতেন 2021 সালে, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো আমাদের বন্ধ করতে 10 মিনিট টাইম লাগতো না। উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আজকেই আমাকে ফোন করেছে, ডিটেলস আমি চেয়েছি, বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি বলে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে। এর সমাধান কি আছে ভাই? সমাধান কি করতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী উড়িষ্যার পুলিশ মন্ত্রীর সাথে, উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে যে এটা পশ্চিমবাংলার নাগরিক, একে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, আর বাঙালি মানেই বাংলাদেশি বলা এটা বন্ধ করা হোক। তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেত, কিন্তু আমার রাজ্য সরকার সেটা করেনি। যদি না বন্ধ করে, তারপরেও বাংলাদেশি বলে যদি ডিস্টার্ব করে, এতদিন গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা বাঙালি শ্রমিকদের উপরে ভিন্ন রাজ্যে অত্যাচার করত, এখন সেই রাজ্য সরকার অত্যাচার করতে লেগে গিয়েছে। তার থাক থাক ভাই, কথা বলে মাইন্ড ওদিকে চলে যাবে, আর আমার এমনি মাইন্ড শুধু হয়, কনসেন্ট্রেট ঠিকঠাক থাকে না আমার। রাগ করলাম, কিছু মনে করুনি যেন ভাই। তো আমাদের রাজ্যের সরকার যদি উড়িষ্যা সরকারকে এটা বলে যে উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িষ্যার উড়িয়া বলা হয়, তাদেরকে বাংলার মানুষকে বাঙালি বলা হয়, বিহারের মানুষকে বিহারি বলা হয়, মহারাষ্ট্রে যারা মারাঠি, এইভাবে বিভিন্ন রাজ্যের মানুষকে বিভিন্ন নামে ডাকা হয়। তো উড়িয়ার যে 3 লক্ষ উড়িয়ার মানুষ, উড়িষ্যার মানুষ আমাদের কলকাতায় পশ্চিমবাংলায় থেকে রুজি রুটির হচ্ছে তারা এখানে থাকছে, ইনকাম করছে, টাকাটা উড়িষ্যায় পাঠাচ্ছে, তাদের পরিবার ছেলে মেয়ে খাচ্ছে দাচ্ছে, পড়াশোনা করছে, বড় হচ্ছে। কোনো ডিস্টার্ব করছে আমাদের রাজ্যের কেউ? আমাদের পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, প্রোটেক্ট করছে, আমরা তাদেরকে আমাদের বুকে আগলে রেখেছি। আর এত জ্বালা কিসের উড়িষ্যার মানুষের, যেখানে পশ্চিমবাংলা থেকে মাত্র 30,000 মানুষ উড়িষ্যায় এই কাজ করে। যদি আমাদের 30,000 মানুষকে উড়িষ্যায় কাজ করতে গেলে উড়িষ্যার মানুষের সহ্য না হয়, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি একবার বলে ঠিক আছে আমি 30,000 ফেরত দিয়ে আসছি, 3 লাখকে ফেরত পাঠিয়ে দেবো, কি হবে তখন? অত্যাচার বন্ধ হবে কি হবে না? কিন্তু আমার মুখ্যমন্ত্রী এটা একবারও বলছে? কেন বলেনি? ওই 30,000 কারা? ওই 30,000 দেখুন মুসলমান, ওই 30,000 আদিবাসী, ওই 30,000 নমশূদ্র, ওই 30,000 মতুয়া সব ভক্তের মানুষ, ধর্মের মানে মতুয়া মতবাদের মান্যওয়ালা মানুষ, ওই 30,000 আদিবাসীর মধ্যে পড়ছে। অর্থাৎ এরা পিছড়ে বর্গের, এরা মার খাবে, যা খাবে, হ্যান খাবে, ত্যান খাবে, এদের নিয়ে কথা বলা যাবে না। তাহলে একদিনই অত্যাচার বন্ধ হয়ে যেত না? যে আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে উড়িষ্যা সরকারকে ঠিক আছে আপনি আমার মানুষকে মারছেন তো, এই আর প্রোটেকশন দিতে পারছেন না, আমি বলছি না উড়িষ্যা সরকার নিজে মারছে, কিন্তু তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলছে, তারপরেও বলছি আপনি আমাদের নাগরিককে প্রোটেকশন দিতে পারছেন না, আপনার 3 লাখ নাগরিককে আমি প্রোটেকশন দিচ্ছি, চলুন ফেরত নিয়ে চলে যান, আমি বাসে তুলে দিচ্ছি বা ট্রেনে হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে ট্রেনে তুলে দিচ্ছি, যাক উড়িষ্যায় চলে যাক, আর আমার 30,000কে আমি ফেরত নিয়ে চলে আসছি। তাহলে 3 লাখ মানুষ যে কি করবে? উড়িষ্যা সরকারের বাসভবনের সামনে বসে থাকবে না গিয়ে? শুধু 3 লাখ তো নয়, এক একজনের সাথে 3 জন করে যদি ধরি, 9 লক্ষ পরিবার মিলিয়ে 9 থেকে 10 লক্ষ মানুষ কি করবে? উড়িষ্যা সরকারের বাসভবন ঘেরাও করে বসে থাকবে। কেন? যে তোমরা বাঙালি শ্রমিকদেরকে নিরাপত্তা দিতে পারোনি বলে আজকে আমাদেরকে বাংলা থেকে ছেড়ে চলে আসতে হয়েছে, আমাদের এই 10 লাখ মানুষের খাবো কি করে, তুমি ব্যবস্থা করো। তাই তো নাকি ভাই? কিন্তু এটা আমার রাজ্য সরকার করছে না কেন? গুজরাটে কদিন আগে দেখলাম গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে বাজার থেকে কিনে, দড়ি দিয়ে দুদিকে করে পুলিশ দিয়ে ওই রোদে তাদেরকে অনেকের জামা খুলিয়ে হাঁটাচ্ছে,
চরম মানবতা বিরোধী নয়, চরম অন্যায় নয়? সেখানেও অপবাদ দেওয়া হচ্ছে এরা নাকি বাংলাদেশি, কিন্তু অধিকাংশ পশ্চিম বাংলার তারা নাগরিক, বাংলায় কথা বলা তাদের অপরাধ হয়ে গিয়েছে। কিন্তু এর প্রতিবাদে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীকে জবাব দিল না? অনেক গল্প আমরা শুনছি, অনেক গল্প আমাদেরকে বলা হচ্ছে, অনেক আমাদেরকে গল্প গিলানো হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিম বাংলার নাগরিকগুলোকে রাস্তায় যাদেরকে গরু ছাগলের মতো হাঁটালো সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গুজরাটের মুখ্যমন্ত্রীকে বলল না যে গুজরাটের অনেক ব্যবসায়ী পশ্চিম বাংলায় ব্যবসা করছে, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি, তাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি, আমাদের শ্রমিকদের উপরে যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু এদেরকে পাঠিয়ে দেব? কেন বললো না? বললো না কেন? মারছে কাকে? আপনার আমার ভাইকে তো। মারছে কাকে? নমশূদ্রকে। মারছে কাকে? দলিতকে। মারছে কাকে? মুসলমানকে। ওই জন্য এদের মুখে কথা নাই। আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায়, সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই, মুসলমান, নমশূদ্র, দলিত, আদিবাসী এরাই যায়, পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে। এই 21শে জুলাই হবে, দেখবেন হো হো করে ছুটছে কারা? এই সমাজের মানুষজন। কবে জ্ঞান ফিরবে এদের? তাই আমি আপনাদের বলি, আমি আর একটা সমাধানের জন্য বলেছিলাম পশ্চিমবাংলা সরকারকে। সমাধানটা কি? প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে। এই উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে, ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে, আমি যোগাযোগ করছি, অন্যজনের কাছে আসছে, তারা ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিটা রাজ্যে যদি একটা করে পশ্চিমবাংলার অফিসার থাকতো, যখন এই গুজরাটে হোক, তামিলনাড়ুতে হোক, কর্ণাটকাতে হোক, মহারাষ্ট্রে হোক, হরিয়ানাতে হোক, যে কোনো আমাদের শ্রমিকদের উপর অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করতো। তার কাজ কি হতো? লোকাল থানায় যোগাযোগ করে এটা সমাধান করা। আপনি বলুন, এখানে যারা কেরলের আছে, কেরলে কাজে যাই আমরা অনেক, কর্ণাটকাতে কাজে যাই, মহারাষ্ট্রে কাজে যাই, আপনার তামিলনাড়ুতে কাজে যাচ্ছে তো আমাদের লোকজন। তামিলনাড়ুতে কোনো একটা সমস্যা হয়েছে, পুলিশ তুলে নিয়ে গেছে, ধরো থানায় নিয়ে গিয়ে ও দুটো ভাষায় খুব বেশি হলে কথা বলে, ওরা হিন্দি বলতে চায় না। কি বলে? হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর না হলে ইংলিশে। আমরা যারা শ্রমিক যাচ্ছি আমরা কি ইংলিশ বলতে পারবো তো সেই রকমভাবে? বাংলা ছাড়া আর হিন্দি ওরা শুনতে চায় না। তাহলে সমাধান কিভাবে হবে? আমাকে অমুক লোক মেরেছে, আমি কিভাবে বলবো? মার তো আমি খেলাম, আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে, তামিলনাড়ুর পুলিশ। তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমি তো একা যাইনি, আরো তো কাজের লোক আছে আমার সাথে, তারা যদি অফিসারকে ফোন করে, নোডাল অফিসার হিসাবে নিয়োগের কথা বলেছিলাম, কি যে আমাদের অমুক লোককে তুলে নিয়ে গেছে, সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে, থানার সাথে কথা বলবে, বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে, রপ্ত করতে পারে। এই ধরনের প্রভিশন আছে ভাই। ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS, শুধু IS IPS নয়, IFSও আছে। পশ্চিমবাংলার মানুষ সৌদিতে গিয়ে চাকরি করছে, আরবিতে তাদের সাথে কথা বলছে। পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের অ্যাম্বাসিতে চাকরি করছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে বলছে, কি ট্রেনিং নিয়ে পাস করার পরে সরকার টাকা দেয় তাকে ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে পশ্চিমবাংলার মানুষ তামিলনাড়ুতে চাকরি সেই পাবে, মোটা মাইনে তাকেই দেওয়া হবে যে তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতে শিখবে। পশ্চিমবাংলার নাগরিক তাকে মহারাষ্ট্রের চাকরিতে এমনি নিয়োগ করবো না তো, যে মারাঠি ভাষা ভালো করে বলতে পারবে। তাহলে বলুন, তামিলনাড়ুতে তুলে নিয়ে গেছে, ওই অফিসারটাকে ফোন করলে সেই অফিসার থানার সাথে কথা বলে তৎক্ষণিক সেটাকে রিলিফ পাবেন কি পাবেন না ভাই? পাওয়া যাবে তো। কিন্তু রাজ্য সরকার সেটা করছে না। আমরা বারবার এটা নিয়ে বলছি, আগামীকাল আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা শ্রম দপ্তরকে জানাচ্ছি যে এইগুলো আবার ওদের কানে একবার ঢুকানোর চেষ্টা করছি। এটা না হলে যদি শ্রম দপ্তর ব্যবস্থা না গ্রহণ করে, যেই সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসছে, তাদের পরিবারকে নিয়ে গিয়ে শ্রম দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নায় বসবো।
কালকে একটা জানিয়ে আসবো, যদি সুরাহা না হয়, যারা ফিরে আসছে হয় এদের কাজের ব্যবস্থা করো, নাহলে এদেরকে ভাতা দাও মাসে 10,000 টাকা করে পরিবার পিছু, আর নাহলে সমাধান যতদিন না হচ্ছে এখানে বসে থাকবো। আরো কিছু প্রস্তাব রাখবো আমরা। তাই বন্ধুগণ, এই যে ভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ নওশাদ সিদ্দিকী করতে পারবে না, কিন্তু নওশাদ সিদ্দিকীর দেখানো পথে যদি রাজ্য সরকার চলে, ওভারনাইট এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। অপদার্থ সরকার চলছে না, এটা সার্কাস চলছে, এটা সার্কাস চলছে, সরকার চলছে না। তাই আমাদেরকে 2026-এর কথাই ভাবতে হবে, এখন থেকেই ভাবতে হবে। কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না। আপনাকে আটকাতে বলছে কি, বলছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা, শুনতে খুব পছন্দ লাগছে, কিন্তু তৃণমূলকে বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন? আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, অনেকের গা জ্বালা করছে। আপনারা জানেন গত পরশুদিন কলকাতায় সল্টলেকে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা, আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে। 31টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে, সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে। তার মধ্যে একটা কি, ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা, সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না। আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম, একটা নোটিশ দেখলাম, যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম। সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না, কুকুরের বাচ্চা থাকে তো ভাই, ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে। অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও, কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও, ওই রোগ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আনএডেড 237টি শিক্ষা প্রতিষ্ঠানের, এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক। তা মমতা ব্যানার্জি করলো না, কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো। তাহলে মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না, ভোটার ভাবে। আর এখন আপনাদের বলে যাচ্ছি, আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ? আপনারাই বলুন। আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের। খারাপ লাগছে নাকি? কিছু করার নেই ভাই। আমি ভোট নিয়ে ভাবি না, কালকে নিয়ে আমি ভাবি না ভাই, কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না। দ্বিতীয়বার এমএলএ হতে হবে, তেল লাগাতে হবে, চটি চাটতে হবে, ও আমার দ্বারাই ভাই হবে না। আমি বলে যাচ্ছি ভাই, ও আমার দ্বারাই হবে না। কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই। 2026 সালে আবার এমএলএ হতে হবে, ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে? কাল কিসনে দেখা বলতে পারবে কেউ? কালকে কি হবে? এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে, আমার অত্যন্ত ভালোবাসার ছেলে, তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে, পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই, আমি ওসব ভালো করে চেঁচে একদম নবল লাগিয়ে দেবো। কেউ কি বললো দেখার দরকার নেই আমার, আমি সঠিকটা বলবো। আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি যে কথাটা বললাম চারটিখানি কথা নয়, মায়েদেরও বলছি, মায়েরা যারা আছেন 1000 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে, 1200 টাকা দিচ্ছে, আমি নিতে বারণ করছি না। আমরা বলছি 1000-1200 নয়, এই 1000-1200 ভিক্ষার মতো হচ্ছে এটা নয়। মায়েদেরকে 5000 করে দেওয়ার ব্যবস্থা হোক, তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি, 5000 করে দেওয়া হোক। আরে 1000 টাকায় কি হবে আজকের দিনে?
5,000 টাকা দেওয়া। তবে এটা বলছি মা, 1,000-1,200 আপনি নিচ্ছেন, যেই হাতে আপনাকে 1,000-1,200 দেওয়া হচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার। আমি প্রমাণ দিয়ে দেবো। আপনাদের এখানে যে স্কুলগুলো আছে, আজকের পরে কালকে চলে যাবেন, স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে, ছুটি নেই তো, আবার সব সময় ছুটি দিয়ে দেয়, সব সময় ছুটি। আরে মানে কি ভাববেন না, আপনার গরমের জন্য আপনার ছেলের উপকার করছে, ছুটি দিয়ে দিচ্ছে, এটা ভাববেন না। এই আপনার ছেলের উপকার করেনি, বড় লোকের ছেলের উপকার করছে, আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে, এটা মাথায় রাখুন, মাথায় রাখুন। স্কুল ছুটি যখন ইচ্ছা ছুটি, এখন চালু আছে তো নাকি? আচ্ছা, সামনে স্কুল, এখন স্কুল চালু আছে, তার মানে তাহলে কালকে যাবেন, গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা টিচার, দেখে নেবেন চেক করে। মা আপনার ছেলেকে 1,000-1,200 টাকা, আপনার হাতে 1,000-1,200 টাকা দিচ্ছে, আর আজকে সন্ধ্যাবেলায় নওশাদ ভাইজান সত্যি কথা বলে গেল না, নোংরা রাজনীতি করলো আর 5টা রাজনীতির নেতাদের মতো, সেটা প্রমাণ করে নেবেন। বাড়ি যাবেন, ক্লাস 5-6-এর বাচ্চাটাকে আপনি ডাকুন, তাকে বলুন, এই তুই 5-6-এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা এতটুকু লিখে দে। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1,200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে, 1,000 টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন? আর যার মা 1,000-1,200 টাকা নেয়নি, তার ছেলেটার কাছে যান, তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তার ছেলেটা ক্লাস 1 থেকেই কম্পিউটার পাচ্ছে, আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই? নেতার ছেলে নেতা হয়ে যাবে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে, ইংলিশে 2-4টে কথা বলবে, আর ভাবলেন ওরে বাবা। আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর, মার, ওই তামান্নার মতো ওকে খুন করে দিয়ে চলায়, পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে। এর বাইরে কিছু হবে? যান না ক্লাস 3-4-এর বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন, দিতে হলেও কিছু করার নেই, বলতে হবে ভাই, ভোট দেন আর না দেন, বলার সুযোগ পেয়েছে, ওটা শুনে নেন। আপনারা দলিত, আদিবাসী, মুসলিম পাড়াতে চলে যান, বাড়াতে গিয়ে দেখুন, ক্লাস 3-4-এর বাচ্চাকে ডাকুন, যারা সরকারি স্কুলে পড়ে, অঙ্কের বইটা খুলে দিন, অনুশীলন একের অনুশীলনটা করতে দিন। জুলাই মাস চলছে তো, জুলাই মাসের 2 তারিখ, অর্ধেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায়, একের অনুশীলনটা খুলে দিন, খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে যেত। কি বলছি বুঝতে পারছেন না? দেখুন কটা পাস করে, তাহলে ক্ষতি কার হচ্ছে? যার মা 1,000-1,200 টাকা নিচ্ছে, তার ছেলের ক্ষতি হচ্ছে। আমি বারণ করছি না, নেবেন না, 100 বার নেবেন, যা দেবে ছাড়বেন না, নাহলে ওটা ওরা চুরি করে নেবে। বুঝতে পেরেছেন? ছাড়বেন না। আর কারো বাবার টাকা দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে। বুঝতে পেরেছেন তো? আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছেই ঘুরে আসছে। তো একটু ভাবার চেষ্টা করুন, তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে। এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায়। আমি এক জায়গায় বলেছিলাম, আজকেও বলছি, যে একবেলা খাবেন না, ক্ষুধার্ত থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান। আর না হলে কি হবে জানেন? পড়াশোনা যখন আপনি, আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে, আপনি যাই বলুন, এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে। এই কি বক্তব্য দেবো বলছে নাকি, ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে, এআইকে বললে সব আমার দিয়ে দেবে। আমি এখানে আসবো, এই বিধানসভার কি ভুল ভ্রান্তি আছে যদি জানতে চাইবে, যে সব দিয়ে দেবে, আমি শুধু এসে গড়গড় করে পড়ে দেবো। এই শুনছিলাম আস্তে আস্তে, মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে। আপনি ব্যবসা করবেন, সেটাও মোবাইলে চলে আসছে। তাহলে আপনি ছেলে মেয়ের ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস। এবার বলুন, আপনার ছেলেটা পড়াশোনা করেনি, এবার ভবিষ্যৎ আর কি হবে? তাকে তো খেটে খেতে হবে, খাটার জায়গা আছে, সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে। তাহলে কি করতে হবে? বিয়ে শাদি করবে, বাচ্চা হবে, বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে? চুরি করতে হবে, সমাজ বিরোধী হবে, খুন খারাপি হবে। এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে, 500 টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বোম মেরে দেয়, ওর রাম কাকা না রহিম চাচাও দেখবে না, দাম করে বোম মেরে দেবে।
ধরা পড়বে, জেলে যাবে, ধ্বংস হবে পরিবারটা, এর বাইরে কিছু হবে কি? তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি, আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না। কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে পিটবে, তখন কবরে যাবে। এটা আমার মুসা চাচার কবর, খুব নেতাগিরি করেছিল না, আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল, বলবে বলে কবরে বেটাকে পাচ্ছি না, তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি। খারাপ লাগছে নাকি শুনতে? এরকম করবে যদি আমরা না সজাগ হই, বলে দিলাম। বলবে আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল, ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা, ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি। ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে, বলবে এই চিতাতে পিটবে, বলবে এখানে দাহ করা ছিল, অন্তত রাগটা মিটাবে। আমরা যদি না সজাগ হই, আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে। যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, যদি মমতা ব্যানার্জি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, আপনার আমার ছেলের ভবিষ্যৎ, ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না? যে অমিত শাহজির ছেলে 2014 সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না, এই 10-12 বছরে তার ব্যবসায় প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল, হিন্দুকে বাঁচাতে এসেছিল। যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে বসে গেল, জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন, সর্বোচ্চ চেয়ারে বসেছেন। ভালো কথা, আমার রাগ হচ্ছে না, একটা ভারতীয় বসেছে। কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন, সেই হিন্দুর ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটু খুঁজে বার করতে হবে ভাই, দেখবো না আমি সেই হিন্দুটা আজকে কোথায়? 10 বছর আগে তার জানা খারাপ অবস্থায় ছিল, এখন তার পেছনে চলে যাচ্ছে। 2011 সালের আগে মহল্লাতে গিয়ে, এলাকাতে গিয়ে সাচার কমিটির সুপারিশ দেখিয়েছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল। মুসলমান বিপদে আছে, ভোট দাও। তৃণমূল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবে। তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমানরা এগিয়ে যাবে। তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে। তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে। তৃণমূল ভোট দিল, মুসলমানরা আজকে বেঁচেছে? মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে? একটা যখন তৃণমূল সরকার এসেছে 2011 সালে, 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 জন মুসলমানকে খুঁজে পেতেন। আর এই 14-15 বছরে মুসলমানকে এত ভালোবেসেছে, এত বাঁচিয়েছে, 100 জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না। 1000 সরকারি কর্মচারী থাকলে 2-1টা সেখানে খুঁজে পাবেন মুসলমান। তাহলে এটাকে মুসলমানকে বাঁচানো হলো। কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায়? আমেরিকাতে যায়। শুনেছি আমি তার অসুস্থ, যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয়, চোখ যাতে ভালো হয়ে যায়, আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক, এটা আমরা সব সময় চাইব। এতে কোনো অমত আশা করছি কেউ হবে না। কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে। আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না, আর মমতা ব্যানার্জির ভাইপো, যে মমতা ব্যানার্জি 2011 সালের আগে আপনাকে বাঁচাতে এসেছিল, আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না। আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে। যে হসপিটালে, যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে, তার ফিস শুধু শুনেছি 1 কোটি টাকা। ক টাকা? 1 কোটি টাকা শুধু ফিস, ঔষধ নিন না। আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, 200 টাকা, 250 টাকা, 400 টাকা ফিস দিতে হয় না? তারপর তো 1 গাদা ওষুধ আসে। আমি ডাক্তারদের খারাপ বলছি না, তবে আমার একবার, আমি কলকাতা যখন ছিলাম, থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে, তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড জ্বর। তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে। একটা গল্প তাহলে শুনবেন ভাই, এই প্রসঙ্গে এসে শুনুন। নিয়ে যাওয়ার পরে এসব কী সব করলো, ইউএসজি ফিউএসজি না ওইসব কী বলে, এইসব করলো, করার বলে বলছে পেটে পাথর হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে, বলতে ঠিক আছে অপারেশন হবে, একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি। সবই আল্লাহ পাকের ইচ্ছা।
মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি, তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম, যে অপারেশনটা মাইক্রো করব না বড় করব। মাইক্রো করলে কদিন পরেই খেলতে পারবো, বিশ্বাস করুন। আর বড় অপারেশন মানে যে কাটা ছিঁড়া করে, তাহলে কদিন পরে হবে। সেও আমি জিজ্ঞাসা করলাম, যে নার্স এসেছিল, যে ম্যাডাম এইটা কতদিন হতে পারে, আমি জানি অপারেশন করতে হবে। তো আমাকে যথারীতি একদিন বলেছ, একদিন পরে 2-4 দিন, মানে ঘরে নিয়ে যায় 2-4 দিন পরে অপারেশন করতে হবে। আমি এটা বলার কারণ, এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল। তো ফিরে এসেছি, ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই, শিশুদের ডাক্তার শিয়াখালা বাজারে, বলে চলো ওর কাছে নিয়ে যাও, ওনার কাছে। শিশুদের ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে। তার সাথে খুব একটু ভালো সম্পর্ক। তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন, কি হয়েছে বাবু? আমি বললাম এই হয়েছে। তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে? 6-8 মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে। আমি না এই 2-4 দিন হলো। বলছে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা। তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল খেলতাম, দুটো ছাড়া আর কিছু ছিল না। যখন খেলাধুলা বললাম, তো বলছে কি খেলেন, কেমন প্র্যাকটিস করেন না করেন, আমি সব শুনলো। শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে। তখনও কিন্তু রিপোর্ট করায়নি আমার, 2টো ট্যাবলেট দিয়েছিল, একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে। আমি বলার কারণ, এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে, তাই না? একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে, ওই জান বেরিয়ে যাবে। 2টো ট্যাবলেট দিল, বললো 3 ঘন্টা না 2 ঘন্টা খেয়াল নাই, ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি 12-14 ঘন্টা আপনি মেপে আসবেন 3 দিন পরে। 3 দিন পরে গিয়েছি, বিশ্বাস করুন শরীরে আর কোনো যন্ত্রণা নাই, আর কিছুই নাই। উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি, বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে নেবেন। তবে আমি ডাক্তারবাবু বলছি, আপনার ওগুলো কিছু ছিল না। বিশ্বাস করুন, ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য এগুলো করতে হয় আমি করিনি, দিব্যি ঘুরছি। আমার বলার এটা বক্তব্য, ঔষধের বিষয়টা। মাত্র 2টো ট্যাবলেট দিয়েছিল, মাত্র 2টো ট্যাবলেট, একটা জ্বরের আর একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য। তা আজকাল ডেটে এত, তো চোখের ডাক্তারে গেছে 1 কোটি টাকা ফিস। শুধু আমরা 300-400 টাকা ফিস দিয়ে যাই। তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, তার ছিল টালির চালা, সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে। আর আমি যাকে বিশ্বাস করলাম, ভোটটা দিলাম, আমার চোখটা অপারেশন করবো, ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না। যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে, জানেন আপনারা? হ্যাঁ, এখানে এত মানুষ আছে জানেন না? আপনাদের বিধায়ক বলেনি? কেন বলেনি? শুধু 1,21,000 টাকা মাইনে নেবে। চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের, করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে। তবে একটু বলেও রাখি, এই ফ্রিতে গিয়ে মেটিয়াপুরে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে, এও অভিযোগ আছে। আমি শুনিয়ে দিলাম ভাই, তখন বলবেন না ভাইজান আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার অমুকজন অন্ধ হয়ে গেছে। কারণটাও বলছি, যে ড্রপগুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি। মানে ওখানে এত বড় অসভ্য বড় দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয়। বুঝে আসছে ভাই, কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন আপনি, যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে, সম্প্রীতি ঐক্যর সাথে বাঁচতে হবে, তাই না? কিন্তু যাকে দায়িত্ব দিয়েছেন সেই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে, তুই রাত্রে কালকে এই কথাগুলো বলবি, তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই বলবো। মানে যুক্তি করে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। নাহলে বলুন, শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে, যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না, আমাদের ঐক্য বিনষ্ট হবে না, হিন্দু মুসলমানের মধ্যে সমস্যা বেঁধে যাবে না, মাদ্রাসা মসজিদ ওয়াকফ সম্পত্তি আপনার বাংলাদেশি বলে জিহাদি বলে যেভাবে গালাগালি করছে, ধরে তা তখন জেলে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে। মমতা ব্যানার্জি করেছে? কেন করেনি? এফআইআর পর্যন্ত হয়েছে, পুলিশ এফআইআর করেছে, কেন করেনি?
কারণ আছে। শুভেন্দু অধিকারী যদি বলা বন্ধ করে দেয়, আপনার মনের মধ্যে বিজেপির যে ভয়টা ঢুকিয়ে রেখেছে সেটা থাকবে কি? বিজেপিকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, ফলে আপনারা আইএসএফকে দেবেন বা আরও যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে দেবেন, তৃণমূলের পাল্লা হালকা হবে। তাই শুভেন্দু অধিকারীকে দিয়ে যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলাতে পারবে, তত মুসলমানরা ভয় পেয়ে তৃণমূলের কোলে উঠে বসে থাকবে। আর তৃণমূলের কোলে উঠে বসার প্রতিদান কুকুরের সন্তানরা মিড ডে মিলের খাবার খেতে পাবে, আর আপনার সন্তানরা সেটাও পাবে না। প্রতিদান আপনাদের দিচ্ছে। এবার দেখুন আগামীতে কি করবে। আর এমনি তো ওয়াকফ নিয়ে যেটা দিল্লি যাওয়ার কথা বলেছে, আর নতুন করে বলতে হবে না, ওই বিষয়টা বলবো। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে টিচার থেকে শুরু করে সমস্তটাই সমস্যা হচ্ছে কি, ওবিসি সার্টিফিকেটটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে, কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি থেকে সেখানে বলা ছিল যে ওবিসি কমিশনের যে নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে গিয়ে এটা হয়েছে, তাই এটা বাতিল হলো। ওই নির্দেশিকা মেনে এটা করলে আর বাতিল হবে না। অর্থাৎ সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে যদি এটা করতো তাহলে আর বাতিল হতো না। নতুন করে দেখলাম তড়িঘড়ি একটা লিস্ট বার করলো, এ থেকে যারা বিয়ে গেল, বি থেকে কিছু এতে ঢুকিয়ে দিল, হচপচ করে তড়িঘড়ি ছেড়ে দিল মুসলিমদের মন পাওয়ার জন্য। ফলে কি হচ্ছে, আবার এটাতে স্টে পড়েছে। এটাও ভুল পন্থা অবলম্বন করার ফলে এটাতে স্টে পড়েছে। আমি তাই বলি, এই রাজ্য সরকারের ওবিসি রিজার্ভেশন মুসলমানদের জন্য আশীর্বাদ নয়, অভিশাপ নেমে এসেছে। তাই এটার জন্য আপনাদের বলে যাচ্ছি, খুবই তাড়াতাড়ি আমরা ডেট ঘোষণা করব, ওই কমিশন ঘেরাও করব, ওনার কাছ থেকে জবাব নেব কি তুমি কোন সাহসে পশ্চিমবাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা করছো। শিক্ষাতে মুসলমানরা এমনি পিছিয়ে আছে, উচ্চ শিক্ষায় এই যে রিজার্ভেশন কোটা থেকে যতটুকু পেত, চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন থেকে যতটুকু পেত, তুমি কি বদমাইশি করে এমন ভাবে তৈরি করলে বারবার কেন কোর্টের কাছে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে? এর জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য ওবিসি কমিশনে আমরা যাব। আর এই ওবিসি সমস্যাটা শুধু মুসলমানদের নয়, আমার হিন্দু ভাইদেরও সমস্যা হচ্ছে। এটা জিইয়ে রেখেছে এই তৃণমূলের সরকার। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বারবার বলছি, কোনো তোষামোদী নয়, বিজ্ঞানসম্মতভাবে এটার সার্ভে করা হোক। যত আদিবাসী যেমন ভাবে ঢুকেছে, দলিতরা যেমন ভাবে ঢুকেছে, এসসিরা যেমন ভাবে ঢুকেছে, ওবিসি বিতেও ঠিক সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে তাদেরকে ঢোকানো হোক। গড়ে মুসলমানদের ঢুকিয়ে দিতে হবে, গড়ে হিন্দুদের ঢুকিয়ে দিতে হবে, ওটা আমরা চাইছি না। প্রকৃত যাদের সংরক্ষণের প্রয়োজন আছে সার্ভে করে তাদেরকেই দেওয়া হোক। কি সহমত তো ভাই? গড়ে যদি ঢুকিয়ে দেয়, যদি বলে সিদ্দিকীকে ওবিসির মধ্যে, ভাই কেন যাবে? আর্থিকভাবে তো যথেষ্ট স্বাবলম্বী। তার পরিবর্তে যদি আমি মনে করি একটা গরিব হিন্দুকে ওখানে ঢুকানো যায়, আমি বলবো সেটা সার্থক হবে, তাই না? অসুবিধা হবে নাকি? ঠিক একইভাবে যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে না ঢুকানোই, তাদেরকে ঢুকাচ্ছে, আবার আর্থিকভাবে স্বাবলম্বীদের ঢুকিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এই তো দিদিমণি আমার হয়ে ভালো কাজ করছে, ভালো কাজ করেনি, খারাপ হচ্ছে। কি বলুন তো, যখন সিদ্দিকীকে ঢুকিয়ে দিচ্ছে, বোঝানোর জন্য বলছি, তখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য তো লোক রেডি, মামলা করে দিচ্ছে। তাহলে দিদিমণি তৃণমূল আপনার কাছে ভালো সাজছে, দেখ এই দেখ তোর আমি ভালো চেয়েছিলাম, মুসলমানদের আমি ভালো চেয়েছিলাম, ওই জন্য সিদ্দিকীদের ঢুকিয়ে দিলাম, এখন মামলা করে দিয়েছে। কি করব বল? এটা ভালো চাইনি, কলমে মুসলমানদের বাঁশ দেওয়ার জন্য অন্য একটা মুসলমানকে শুধু দাঁড় করিয়ে দিল, আর কিচ্ছু নয়। যদি সত্যিকারের মুসলমানদের ভালো চাই, গরিব মুসলমানের ভালো করো না ভাই, তাকে রিজার্ভেশনের আন্ডারে আনো। যদি সত্যিকারের আপনি হিন্দুদের ভালো চান, প্রকৃত যারা আর্থিকভাবে দুর্বল সেই হিন্দুগুলোকে ঢুকান। তা না করে আপনি ঘেটে ঘ করে দিলেন। এর বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই চালিয়ে যেতে হবে। ঠিকই যেভাবে মোদি নতুন আইন নিয়ে এসে ওয়াকফকে দখল করার চেষ্টা করছে, ঠিক আমি আপনাদের বলে যাচ্ছি, দিদি নতুন ওবিসি রিজার্ভেশন নিয়ে এসে মুসলমানদেরকে চাকরি থেকে দূরে সরানোর ব্যবস্থা করছে। তাই দিদি ও দাদার এই প্ল্যানকে আমাদেরকে ধ্বংস করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো ভাই? প্রস্তুত আছেন তো ভাই? চালিয়ে যেতে হবে লড়াই আমাদেরকে। আমাদের কটা বাজে গো? আচ্ছা, একটা ঘড়ি দাও তো এখানে। আর 10-15 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ,
ওয়াকআপ নিয়ে এবার একটু বক্তব্য দেওয়া যাক। তার আগে একটা শপথ করাবো আপনাদের কাছে। শপথ করবেন তো? শপথটা আইএসএফকে ভোট দেওয়ার শপথ নয়, কিন্তু শপথটা হবে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়ার। করবেন শপথ? আমি আপনাদের বলছি একটা কথা, এখন হাত তুলতে হবে, 1 মিনিট দাঁড়ান, আগে শুনে নেন। আমি আইএসএফকে ভোট দেওয়ার কথা বলবো না। যাদের ইচ্ছা যাবে না শপথ